আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি কি অন্য ক্লাসে ছিলেন? আমি তো ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, কোনো পার্টিসিপেন্ট দেখিনি। তারপর আমি এটাকে ক্লোজ করে আবার নতুন করে ওপেন করছি। কি সমস্যা হয়েছে আমি বলতে পারতেছি না। তোমাদেরকে কাউকে পাচ্ছি না বলে আমি তো মেসেজ দিলাম গ্রুপে যাতে তোমরা সবাই অংশগ্রহণ করো। কিন্তু তাও তোমাদেরকে না পেয়ে আমি এটা ক্লোজ করে দিই, তারপর নতুন করে ওপেন করি। আচ্ছা যাই হোক, এখন শেয়ার স্ক্রিনে যাই। তোমরা এত কম কেন? একাদশে তোমাদের থেকে বেশি মেয়ে থাকে। বড় হয়ে গেছো বেশি। আমরা মহাত্মা গান্ধী নিয়ে পড়ছিলাম না, মনে আছে? মাঝখানে তো অনেক দিন হয়ে গেল। আমরা মহাত্মা গান্ধী নিয়ে পড়তেছিলাম। আমরা মহাত্মা গান্ধীর একদম শুরু দিকে যে কর্মজীবন, শিক্ষা জীবন এই অংশ পর্যন্ত পড়েছি। তারপর দক্ষিণ আফ্রিকায় যে আন্দোলন শুরু করেছিল সেটাও আমরা পড়েছি। শুধু আমাদের পড়া বাকি হচ্ছে তার যে প্রত্যাবর্তন ভারত প্রত্যাবর্তন করে তিনি কিভাবে রাজনীতি করেন সেটা। এটার সাথে বর্ণবাদের সংযোগ কম, কিন্তু যেহেতু আমরা মহাত্মা গান্ধী পড়ছি তাই আমরা বর্ণবাদের সংযোগ না থাকলেও এই অংশটাও আমরা পড়বো, কারণ তার রাজনৈতিক কর্মপদ্ধতিটার সাথে এখানে আমরা একটা কানেকশন পাবো। তো প্রায় 21 বছর সাউথ আফ্রিকায় থাকার পরে তিনি 1915 সালে ভারতে ফিরেন। এক মিনিট। তো সেই সময় ব্রিটিশরা হচ্ছে ভারত শাসন করছিল, কারণ সালটা দেখো 1915, তার মানে তখন হচ্ছে ভারতীয় ব্রিটিশ ভারতের অধীনে হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এবং তখন ব্রিটিশরা চাচ্ছে যে ভারতীয়দেরকে যুদ্ধে ইনভলভ করা যতখানি ইনভলভ করা যায়। এবং তার কিছু পরেই কিন্তু 1915 কিছু পরেই কিন্তু 1919 থেকে খিলাফত ম্যাম এবং একটু 20 জোরে থেকে বলবেন, অসহযোগ আন্দোলন শুরু হয়। হ্যাঁ বলো। একটু জোরে বললে ভালো হয়। আচ্ছা, তো বলছিলাম সেই সময়টা অর্থাৎ 1915 সালে যখন তিনি ভারতে ফিরে আসেন। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, 1915-তে তিনি ভারতে ফিরে আসেন। ওই সময়কালটা হচ্ছে সে সময় ব্রিটিশরা শাসন করছিল এই এলাকা, এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। এবং তখন ব্রিটিশরা চেষ্টা করছে কিভাবে ভারতীয়দেরকে যুদ্ধে মানে ইনভলভ করা যায়, তাদেরকে সোলজার হিসেবে প্রেরণ করা যায়, সেরকম চেষ্টা চালাচ্ছে। সে সময় তিনি দেশে ফিরেন। সেই সময় ব্রিটিশরা ভারত শাসন করছে, সে সময় ভারতের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী আন্দোলন চলছিল। এরপরেই আমরা কিন্তু 1919-এ খিলাফত আন্দোলন দেখি এবং 20-এ অসহযোগ আন্দোলন দেখি। অর্থাৎ তখন ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন সেই যে 1905 সালে শুরু হয়েছে তারপর থেকে খন্ড খন্ড ভাবে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন চলছিল। দেশে এসে তিনিও জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব গ্রহণ করেন। এটা হচ্ছে 1921 সালের ঘটনা। 1921 সালে সর্বভারতীয় দারিদ্র্য দূরীকরণ এবং জনসচেতনামূলক কাজ, তারপর হচ্ছে লবণ সংকট নিয়ে কাজ, এরকম বিভিন্ন ইস্যুতে তিনি কাজ করতে শুরু করেন। 1921 সালের দিকে জাতীয়তাবাদকে তিনি গণমানুষের একটা সংগ্রামী আন্দোলন হিসেবে তিনি চালিয়েছেন। ভারতে তিনি অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন হচ্ছে 1920 সালে। 1919-এ হচ্ছে খিলাফত হচ্ছে মুসলমান নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আতাহার আলী তারা করে। আর 1920 সালে অসহযোগ আন্দোলন ডাক দেন হচ্ছে মহাত্মা গান্ধী। এটা হচ্ছে 1919 সালের যে রাওলাট আইন হয়, রাওলাট আইনের প্রতিবাদে। রাওলাট আইনটা ছিল এরকম, এই আইনের অধীনে যে যে কাউকে গ্রেফতার করতে পারতো, ব্রিটিশ সরকার যে কাউকে গ্রেফতার করতে পারবে, এরকম একটা আইনের প্রতিবাদ তিনি করেন। লবণ করের উপর বিরুদ্ধে তিনি আন্দোলন করেন। পরবর্তীতে জালিয়ানওয়ালাবাগে, রাওলাট আইনের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগে যে অবস্থান কর্মসূচি ছিল, আন্দোলন ছিল, সেখানে পুলিশ গুলি চালায় এবং অনেক ভারতীয় মারা যায়। এটার প্রতিবাদেও তিনি আন্দোলন করেন। এই যে বিদ্রোহীদের হত্যা করা, এটার প্রতিবাদে তিনি আন্দোলন করেন। এবং এরপর আমরা এই কয়েকটা ঘটনাতে চলে যাব যে সে সময় তার কি কি আন্দোলন ছিল।
এই যে ভারতবর্ষে যে তার সংগ্রামী জীবন, এই ভারত প্রত্যাবর্তনের পর তিনি এই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করেন, হচ্ছে সবরমতীতে আশ্রম স্থাপন করেন, ব্রিটিশ ভারতীয়দের ক্ষোভের বিরুদ্ধে আন্দোলন করেন, তিনি অসহযোগ আন্দোলন করেন, আইন অমান্য আন্দোলন করেন এবং ভারত ছাড় আন্দোলন করেন। এগুলো আমরা এইভাবে পয়েন্টস আকারে দিতে পারি। তোমাদের প্রশ্নটার আঙ্গিক আমি তো মানে বোর্ড প্রশ্নগুলো যখন দেখাবো তখন দেখিয়ে দিব, তখন তোমাদের প্রশ্নগুলো এরকম আসতে পারে যে মহাত্মা গান্ধী বর্ণবাদী বিরোধী আন্দোলনটা কিভাবে করেছিল, বা মহাত্মা গান্ধীর কর্মপদ্ধতিটা কিরকম ছিল। যখন আমরা কর্মপদ্ধতি আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা কিন্তু এই বিষয়গুলা ইস্যুগুলো আমরা সামনে আনবো। আচ্ছা, 21 বছর আফ্রিকায় অবস্থান করে। আচ্ছা, আমি মিউট করে দিলেও কেউ কেউ একজন বাসার থেকে শব্দ আসতেছে, আমি মিউট করলে সে আবার আনমিউট করে দেয়। এটা খেয়াল রেখো তোমরা, যার বাসায় শব্দ হয় নিজেকে আনমিউট করে রাখবা। 21 বছর আফ্রিকায় অবস্থান করে 1914 খ্রিস্টাব্দে গান্ধী ভারতের মাটিতে আসেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী ছিল, তো রবীন্দ্রনাথের দেওয়া এই নামটা মহাত্মা গান্ধী। তখন থেকে তিনি মহাত্মা গান্ধী হয়ে ওঠেন। তিনি ভারতে এসে প্রথমে সবরমতী নামক একটি স্থানে আশ্রম স্থাপন করেন। তো এটা একটা পয়েন্ট বানায় ফেলতে পারো, আমি তোমাদেরকে সবসময় এনকারেজ করি তোমরা পয়েন্ট বানায় পড়বা। তো একটা পয়েন্ট হয়ে গেল সবরমতী আশ্রম স্থান। এরপর তিনি বিভিন্ন জনসেবামূলক গঠনমূলক কাজে মনোনিবেশ করেন এবং এই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধে মহাত্মা গান্ধী ব্রিটিশদের সমর্থন করেছিলেন এই শর্তে যে যুদ্ধ শেষ হলে ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাধীনতা দিবে, কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা সেই প্রতিশ্রুতি রক্ষা করে নাই। উপরন্তু তারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাদে 1680 জন নরনারী শিশুকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই নিষ্ঠুরতা বর্বরতা সমগ্র ভারতবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার কর্তৃক তাকে যে নাইট উপাধি দেওয়া হয় সেটা পরিত্যাগ করে। মহাত্মা গান্ধী সরকারের প্রদত্ত কাইজার ই হিন্দ নামক পদত্ব প্রত্যাখ্যান করে। এসব ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের রাজনীতি তখন উত্তপ্ত ছিল। তিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার শরীর এতটাই শীর্ণ ছিল যে ইংরেজরা তাকে চলন্ত কঙ্কাল মানব বলতো। এই শরীর নিয়ে তিনি একমাত্র একটি ধুতি আঁচল পরে, সেই আঁচল গায়ে জড়িয়ে রেলের 3য় শ্রেণীতে চড়ে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র ভারতবর্ষ চষে বেড়াতেন। এটা তার আন্দোলনের আরেকটা দিক, যে সে আন্দোলন কিভাবে করত। সে হচ্ছে পুরো ভারত চষে বেড়াতো, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সে হচ্ছে জনসচেতনতা ক্রিয়েট করতো, অর্থাৎ জনমত তৈরি করতো সে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে। তো তিনি এর মধ্যে একটা বই লেখেন, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতীয় ক্ষোভ, এটা তার বইয়ের নাম। এটা আলাদা একটা পয়েন্ট বানাবা, তিনি এর উপলক্ষে একটা বই লিখেন, ব্রিটিশ ভারতীয় ক্ষোভ। এই বইয়ের প্রচ্ছদ সবুজ ছিল বলে বইটিকে সবুজ বই বলা হতো। এর হাজার হাজার কপি বিক্রি হয়। এই বইয়ে গান্ধী উল্লেখ করে যে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা ভারতীয়দের সম্পদ জোর করে নেয়, তাদের পথে ঘাটে মারধর করে, তাদের সাথে পশুর মতো আচরণ করে, কিন্তু অত্যাচারের কোনো প্রতিকার ভারতীয়রা পায়নি। ভারত ও লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় এই বইয়ের প্রসঙ্গে আলোচিত হয়। এরপর হচ্ছে তিনি আন্দোলনগুলোতে যোগদান করেন। এখানে হচ্ছে সেই আন্দোলনগুলো 1920-এর অসহযোগ, 1930-এর আইন অমান্য, 1942-এর ভারত ছাড় আন্দোলন। এখন আমরা 1920-21 সালে যে আন্দোলনটা তিনি করছিলেন আন্দোলন, সেটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে আহমেদাবাদ কংগ্রেসের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন পরিচালনার প্রস্তাব গৃহীত হওয়ার পর সারা ভারতবাসী মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটা ছিল বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন এবং ব্রিটিশদের শাসন শোষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী যে জাতীয় চেতনা সৃষ্টি হয়, স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান অপরিসীম ছিল। তো 1922 খ্রিস্টাব্দের 22 মার্চ হাজার হাজার সত্যাগ্রহীর সাথে তিনি সেই বছর মহাত্মা গান্ধীকেও গ্রেফতার করা হয় এবং তিনি 6 বছরের কারাদণ্ড করা হয়, কিন্তু 2 বছর কারাগারে বন্দী থাকার পর তাকে জনতার চাপে মুক্তি দেওয়া হয়। এটা হচ্ছে 1921 সালের ঘটনা। তোমরা এগুলাকে কোট করে পয়েন্ট করে ফেলবা, বইয়ের এগুলাকে পয়েন্ট করে ফেলবা, এইভাবে প্যারা প্যারা করে লিখে তোমরা মনে রাখতে পারবা না। তো প্রথম পয়েন্টটা কি বলছিলাম, সবরমতী নামক একটি আশ্রম স্থাপন। এরপর হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন, যে জাতীয়তাবাদী আন্দোলন বা জনমত গঠন, হ্যাঁ, সারা দেশ ঘুরে জনমত গঠন। 3 নাম্বার হচ্ছে বইয়ের নাম
ব্রিটিশ ভারতীয় ক্ষোভ। 4 নাম্বার হচ্ছে তার জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে 1921 সালে তার জাতীয়তাবাদী আন্দোলন বা সত্যাগ্রহী আন্দোলন। এরপর 1930 সালে হচ্ছে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে সারা ভারত জুড়ে ধর্মঘট, ব্রিটিশ পণ্য বর্জন, ব্রিটিশ সরকারের আইন অমান্য আন্দোলন শুরু হয়। লবণ আইন ভঙ্গ করার মধ্য দিয়ে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করে। অর্থাৎ এখন থেকে ব্রিটিশ আইন ভারতীয়রা মেনে নিবে না। ব্রিটিশ সরকার আইন অনুযায়ী কোনো ভারতীয় নাগরিক লবণ তৈরি করতে পারত না। কারণ ব্রিটিশরা নিজেরা লবণ তৈরি করে এই দেশীয় বণিকদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছিল নিজেদের লবণের বাণিজ্যকে সমৃদ্ধ করার জন্য। কিন্তু এই আইন তারা প্রত্যাখ্যান করবে। সরকারের লবণ কারখানা এবং শুল্ক এবং চড়া দাম দিয়ে লবণ খরিদ করতে হতো। অর্থাৎ তারা লবণ উৎপাদন করবে এবং তোমাদেরকে লবণ উৎপাদন করতে দিবে না এবং তাদের লবণ তোমাকে কিনতেই হবে এবং সেটা চড়া দামে কিনতে হবে। এই ধরনের একটা অন্যায় ব্যাপার হচ্ছে ইংরেজরা এই ভারতীয়দের উপর চাপিয়ে দেয়। তো গান্ধী তার অনুগত 71 জন সঙ্গী সহ সবরমতী আশ্রম থেকে গুজরাটের সমুদ্র উপকূলে ড্যান্ডি অভিমুখে পদব্রজে যাত্রা করে। এখানে একটা ছবি দিয়েছি দেখো। ড্যান্ডি উপকূলে তিনি পায়ে হেঁটে যাত্রা শুরু করে। 241 মাইল দীর্ঘ পথে হাজার হাজার মানুষ গান্ধীর সাথে মিলিত হয় এবং এই সংবাদে ভারতের তৎকালীন লর্ড আরউইন উপহাস করে বলেছিল যে এ কাজের ফলে আমাদের ঘুমের ব্যাঘাত হবে না। অর্থাৎ তারা নিজেদেরকে নিয়ে দেখো, তারা নিজেদেরকে নিয়ে এত কনফিডেন্স, তারা মহাত্মা গান্ধী নিয়ে তামাশা করতেছিল, কিন্তু শেষ জয়টা কিন্তু মহাত্মা গান্ধীরই হয়। তারপর হচ্ছে 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি ড্যান্ডিতে সমুদ্র তীরে লবণ তৈরি করে এবং লবণ আইন ভঙ্গ করে। অর্থাৎ তাদেরকে লবণ তৈরি করতে দেয়া হচ্ছিল না, কিন্তু গান্ধী লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করে এবং তিনি কিন্তু সমুদ্রের লোনা পানি খেয়েও ছিলেন। যেখানে লবণ উৎপাদনের সুযোগ ছিল না সেখানে ব্রিটিশদের অন্য আইন ভঙ্গ করা হয়। মহাত্মা গান্ধী ড্যান্ডি অভিযান এবং লবণ আইন ভঙ্গ আন্তর্জাতিক সংবাদে একটা দারুণ গুরুত্ব সহকারে প্রচারিত হয়। অবস্থা বেগতিক দেখে ব্রিটিশ সরকার নিজেই এগিয়ে এসে গান্ধীর সাথে চুক্তি করে এবং এই চুক্তিটা হচ্ছে গান্ধী আরউইন চুক্তি নামে বিখ্যাত, যেটা 1931 সালে হয়। এরপর হচ্ছে 1942 সালে ভারত ছাড় আন্দোলন। স্যার স্টাফোর্ড ক্রিপস, আমরা পরিণতিতে পড়েছিলাম না, 1942 সালে ক্রিপস মিশন হয়, যেটা হচ্ছে 2019 সালে বোর্ডে আসছিল। ক্রিপস মিশন পরীক্ষাটা 19 সালে ঢাকা বোর্ডে আসছিল। তো ওই ক্রিপস মিশনটা, স্টাফোর্ড ক্রিপস ভারতে আসে মহাত্মা গান্ধীর সাথে ভারতের স্বাধীনতার বিষয়ে আলোচনা করবে, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্নে গান্ধীজি ক্রিপস মিশন প্রত্যাখ্যান করে এবং মিশন ব্যর্থ হয়ে যাবার পর গান্ধী চূড়ান্তভাবে স্বাধীনতা সংগ্রামে নেমে পড়ে। শুরু হয় তার ভারত ছাড় আন্দোলন, অর্থাৎ ক্রিপসকে ভারত ছাড়তে হবে। এ সকল আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে 1947 খ্রিস্টাব্দে 14-15 আগস্ট ভারত স্বাধীন হয়। হচ্ছে 1947 সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে আমরা এটা পরিণতিতে পড়েছি। তো দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে তিনি বিভিন্ন হাতিয়ার ব্যবহার করেন, তার মধ্যে হরতাল ছিল। হরতাল, তিনি অবিভক্ত ভারতের স্বপ্ন দেখতেন। তিনি মনে প্রাণে চেয়েছিলেন ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন সকল সম্প্রদায়ের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বেড়ে উঠবে। তিনি 1947 খ্রিস্টাব্দে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হলে মহাত্মা গান্ধী যথেষ্ট দুঃখ পান, কারণ তিনি কিন্তু চান নাই যে ভারত বিভক্ত হোক, তিনি এটা অবিভক্ত ভারতের স্বপ্ন দেখতেন। তো ভারতবর্ষ ভাগ হলে কি শান্তি আসবে? ভারত বিভাজন হলে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। এই দাঙ্গা বন্ধ করার জন্য তখন আবার তিনি অনশনে নেমে পড়েন। আর তিনি শেষ জীবনে হচ্ছে একজন আততায়ীর হাতে তাকে মরতে হয়। নথুরাম গডসে নামে একজন চরমপন্থী তাকে হচ্ছে গুলি করে তাকে মেরে ফেলে। এই যে একজন অসহযোগ আন্দোলনের একজন পথিকৃৎ। কারণ আমরা অনেক আন্দোলনের কথা শুনি, আমরা অনেক বিদ্রোহের কথা শুনি, কিন্তু আমরা এত রাজনীতিবিদদের মধ্যে কিন্তু মহাত্মা গান্ধী ছাড়া আমি কোনো রাজনীতিবিদ পাই নাই যে নন ভায়োলেন্ট মুভমেন্টের দিকে এগিয়ে গেছে, যে ভায়োলেন্স চায় না কিন্তু অধিকার আদায় করতে চায়। আমরা সবসময় দেখি সবাই অধিকার আদায় করে কি মারপিট করে, হ্যাঁ, ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে। একমাত্র মহাত্মা গান্ধী যিনি হচ্ছে নন ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে তার অধিকার আদায়ের চেষ্টা করেছেন এবং তিনি সফলও হয়েছেন। মহাত্মা গান্ধী শেষ। এখন আমি একটা কুইজ জিজ্ঞেস করি, তো দেখি তোমরা পারো কিনা। আই হ্যাভ এ ড্রিম, এই ভাষণটা কে দিয়েছিল বলো তো? আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং। বই দেখছো? বই দেখলে কিন্তু হবে না। না ম্যাম। আচ্ছা, আমরা এটা জানি কারণ এটা আমাদের একটা সাধারণ জ্ঞানের মতো। আমরা এটা জানি যেটা অনেক বিখ্যাত একটা ভাষণ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে 10টা ভাষণ আছে তার মধ্যে একটা ভাষণ হচ্ছে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম। তো আমরা আই হ্যাভ এ ড্রিমে চলে যাই।
এই হচ্ছে মার্টিন লুথার কিং। তিনি বলেছেন, আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন where there will no be judged by the color of their skin but by the content of their character। অর্থাৎ আমার স্বপ্ন আছে যে আমার 4টা শিশু তারা কখনো তাদের রং দ্বারা জাজড হবে না বা বিচার করা হবে না, বরং তাদের চরিত্র দ্বারা বিচার হবে, তাদেরকে বিচার করা হবে। আচ্ছা, এখন আমরা মার্টিন লুথার কিং সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমার স্ক্রিনে সমস্যা হইতেছে, তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন যে বন্ধ হয়ে যাচ্ছে বারবার? না ম্যাম, বন্ধ হয় না তো। আচ্ছা, আমি এটারে একটু আমার মানে ল্যাপটপের স্ক্রিনে সমস্যা, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ, আমি নিজেই দেখতে পাচ্ছি না। আমি একটু অন্যভাবে ট্রাই করি। আচ্ছা, এইভাবে পড়ি, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না? এইভাবে পড়ি, দেখি আর ডিস্টার্ব যাতে না করে। হ্যাঁ, দেখা 1955 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার আমেরিকার মাইগুমারি শহরের সিটি লাইসেন্স এ বাস চলছিল। বাসের সব আসন পূর্ণ, সামনের দিকে 12 জন শ্বেতাঙ্গ, পেছনে 24 জন নিগ্রো। এই পার্থক্যের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণের অধিকাংশ রাজ্যেই বাসের সামনের দিকে বসবাস অধিকার ছিল না নিগ্রোদের। নিগ্রোদের বসতে হবে হচ্ছে পিছনে, সামনের সিটগুলো হচ্ছে শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত। তো শ্বেতাঙ্গরা বসার পর যদি কোনো আসন খালি থাকে তখন কেবলমাত্র কৃষ্ণাঙ্গরা বসতে পারবে। বাসটি এক জায়গায় দাঁড়াতেই 3 জন শ্বেতাঙ্গ গাড়িতে উঠলো। ড্রাইভার কৃষ্ণাঙ্গ যাত্রীদের আসন দেবার আদেশ দিলেন। 2 জন কৃষ্ণাঙ্গ উঠে দাঁড়ালো, কিন্তু নিজের আসন ছেড়ে উঠলো না একটা নিগ্রো মেয়ে, তার নাম হচ্ছে রোজা পার্কস। সে একটি দর্জির দোকানে কাজ করতো। রোজা স্পষ্টভাবে বলে দিল যে আমি আসন ছাড়বো না। এই স্পষ্ট প্রতিবাদ সরকারি আইনের লঙ্ঘন। রোজাকে থানায় নিয়ে যাওয়া হলো, তাকে $10 জরিমানা করা হলো। এটি একটি সামান্য ঘটনা, কিন্তু এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো নিগ্রো যাজক। তারা ডাক দিলেন আন্দোলনের। বিচিত্র সেই আন্দোলন, কেন নিগ্রো আর সরকারি বাসে চড়বে না। পরের সোমবার থেকে ঘটলো ঐতিহাসিক ঘটনা। মন্টেগোমারির কোনো নিগ্রো আর বাসে চড়লো না। দিনের পর দিন, মাসের পর মাস তারা পায়ে হেঁটে, ঘোড়ায় গাড়ি চেপে, সাইকেলে চড়ে, পরিচিত কারো গাড়ির সাথে ভাগাভাগি করে যাতায়াত করলো, কিন্তু তারা আর বাসে উঠলো না। অর্থাৎ এটা তাদের আন্দোলনের সূত্রপাত। রোজার কণ্ঠে সেদিন প্রথম যে প্রতিবাদ সুরধ্বনিত হয়েছিল, সেই প্রতিবাদের হাজার মানুষের কাছে পৌঁছে দিলেন আরেকজন মানুষ। সেই মানুষটা হচ্ছে মার্টিন লুথার কিং। আমেরিকার লক্ষ লক্ষ নিগ্রো মানুষের কণ্ঠে ধ্বনিত হলো সেই মানুষটির নাম, তিনি মার্টিন লুথার কিং। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। অর্থাৎ মহাত্মা গান্ধী যেমন আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রবর্তক ছিলেন, তিনিও মহাত্মা গান্ধীর মতো অহিংস আন্দোলন চাচ্ছিলেন। তিনি কোনো ধরনের ভায়োলেন্ট পথে যান নাই। তিনি শান্তিপূর্ণ উপায়ে তার দাবি দেওয়া আদায়ের চেষ্টা করতেন। যিনি হচ্ছেন মহাত্মা গান্ধীর আদর্শে আমেরিকার বঞ্চিত মানুষদের জন্য মুক্তির আলো এনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকেও কিন্তু মহাত্মা গান্ধীর মতো এই যে চরমপন্থী আততায়ীর হাতে মরতে হয়। বলা হয়ে থাকে যে জর্জ ওয়াশিংটন আমেরিকাকে স্বাধীন করেছিল, আব্রাহাম লিঙ্কন এনেছিল গণতন্ত্র, এবং দাসপ্রথা থেকে আব্রাহাম লিঙ্কন আমেরিকাকে মুক্ত করেছিল। তবে মার্কিন নাগরিককে সভ্য করে হলো মার্টিন লুথার কিং। অর্থাৎ মার্কিনীদের জীবনে যে আজকের সভ্যতা আমরা দেখি, এই 3টা ব্যক্তির অবদানে আমরা দেখি। তার নেতৃত্বে কালো মানুষ পেয়েছে সাদা মানুষের সমান অধিকার, আর সাদা নাগরিকরা পেয়েছে বর্ণবাদের অভিশপ্ত অহংকার থেকে মুক্তি। 1929 সালের 15 ফেব্রুয়ারি আমেরিকার দক্ষিণ মন্টেগোমারি রাজ্যের আটলান্টা শহরে এক নিগ্রো যাজক পরিবারে জন্মগ্রহণ করেন কিং। পিতামাতা সহ দুজনেই ছিলেন ধর্মযাজক, এবং তার পিতার স্বপ্ন ছিল সে তার ছেলেকে ধর্মযাজক হিসেবে গড়ে তুলবে। পিতামহ রেভারেন্ড ড্যানিয়েল বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন। অর্থাৎ মার্টিন লুথার কিংই শুধু শুরু করেছে তা না, তার দাদা কিন্তু সবচেয়ে প্রথম এই ন্যাশনাল অ্যাসোসিয়েশন তৈরি করে দিয়েছিলেন বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। কিং এর পিতাও ছিলেন সংবেদনশীল প্রতিবাদী মানুষ। তিনি পিতামহের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন কিং। জন্মের পর বাবার নামের সাথে মিলিয়ে পুত্রের নাম রাখা হয়েছিল কিং। 6 বছর বয়সে পিতা মাইকেল ঠিক করলেন যে নাম পরিবর্তন করবেন। ছেলের নাম রাখা হলো মার্টিন লুথার কিং। একদিন খ্রিস্টান ধর্মের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী সেই ধর্মযাজক নিজের পুত্রের মধ্যে বোধ হয় নতুন করে আবিষ্কার করতে চেয়েছিলেন পিতা।
ছোটবেলা থেকে কিং ছিল শান্ত, ধীর, অনুভূতি প্রবণ, স্বাভাবিক চেতনা জন্ম নিতেই তিনি অনুভব করলেন চারপাশে জগতে রয়েছে বৈষম্য আর ঘৃণা। আমেরিকার শ্বেতাঙ্গ মানুষরা তাদেরকে ঘৃণা করে। ট্রাক, বাসে, স্কুল, কলেজে, পথে ঘাটে, চাকরিতে সর্বত্র এই বৈষম্য। সবখানে প্রথম সারিতে বসবে শ্বেতাঙ্গরা আর পেছনে বসবে নিগ্রোরা। এইসব ঘটনা থেকে তিনি গভীরভাবে বিচলিত হয়। একদিন তিনি মাকে জিজ্ঞেস করে ওরা আমাদেরকে কেন ঘৃণা করে? তখন মার্টিন লুথার কিং এর মা জবাব দিয়েছিল যে আমাদের চামড়ার রং যে কালো তাই ওরা আমাদেরকে ঘৃণা করে। পরিণত বয়সে কিং ছেলেবেলার স্মৃতি স্মরণ করতে গিয়ে লিখেছেন, যখন আমি মাকে জিজ্ঞেস করলাম একই সমাজে কেন আমাদের আলাদা হয়ে থাকতে হবে, মা উত্তর দিয়েছিল একদিন এই বৈষম্য শেষ হবে। আমিও বিশ্বাস করতাম একদিন অন্যায়ের প্রতিকার হবেই, কিন্তু কেমন করে হবে তা শুধু ভাবতাম। ছাত্র হিসেবে লুথার কিং খুবই মেধাবী ছিল। আটলান্টা পাবলিক স্কুল থেকে পাশ করে মোরাহাউস কলেজে ভর্তি হন। ছাত্র অবস্থায় কিং এর ইচ্ছা ছিল যে ডাক্তার হয়ে নিগ্রোদের সেবা করবে, কিন্তু পিতা আর পিতামহের ধর্মযাজক হলেও ধর্মের প্রতি তার তেমন কোনো আকর্ষণ ছিল না। কিন্তু কলেজে পড়বার সময় দার্শনিক থোরোর লেখা সিভিল ডিসঅবিডিয়েন্স বইটি তার মনের উপর গভীর প্রভাব বিস্তার করে। এরপরে তিনি মনস্থির করেন যে ধর্মযাজকের জীবন তিনি গ্রহণ করবেন এবং ধর্মযাজক হিসেবে তিনি তার লক্ষ্যকে পূরণ করবেন। কলেজ থেকে পাশ করবার পর 2948 সালে, এটা সম্ভবত 1948 হবে, এখানে ভুল লিখছে, 1948 সালের 19 বছর বয়সে আমেরিকার পেনিসিলভিয়ায় ক্রোজার থিওলজিক্যাল সেমিনারিতে ভর্তি হন। এক ভিন্ন পরিবেশে এখানে শ্বেতাঙ্গ নিগ্রো ছাত্ররা একসাথে পড়াশোনা করত। কোনো বর্ণ বৈষম্য ছিল না। পড়াশোনায় এগুলো বড় আমাদের বইয়ে নাই। সরি ম্যাম এগুলো আমাদের বইয়ে নাই, এটা বললাম। বইয়ে আছে, বইয়ে একটু অন্যরকম করে আছে। তোমরা বইয়ের থেকেই পড়ো, আমি তোমাদেরকে ধরাই দিব কি করতে হবে, প্রশ্নটা কিরকম আসে। যখন প্রশ্নটা ধরাই দিব তখন তোমরা বইয়ের থেকে মিলায়ে তারপর লিখে ফেলতে পারবা। এখানে আমি হচ্ছে তোমাদেরকে ইতিহাসটা জানাচ্ছি, আর কিছু না, তোমরা বই পড়লেই হবে। জি পড়াশোনায় ম্যাম। বরাবরই মনোযোগী ছিলেন কিং। এখানে ধর্মীয় সংগ্রামের ইতিহাস, তবে তার জীবন রচনা তা তা তার রমণকে অধিকার করে নিলে ভারতের মহাত্মা গান্ধী। তিনি বলতেন, নাজারেথের যিশু আর ভারতের গান্ধী আমার জীবন সর্বস্ব। যিশু পরে দেখিয়েছেন, গান্ধী প্রমোশন করেছেন, সেই পথঘাট আমি পেয়েছিলাম বাইবেল ও খ্রিস্টের জীবন আর উপদেশের মধ্যে। আর এই প্রতিরোধের পদ্ধতিটি পেয়েছেন হচ্ছে গান্ধীর কাছ থেকে, অর্থাৎ অহিংস যে আন্দোলনের পদ্ধতি। ক্রেজার থিওলজিক্যাল সেমিনার থেকে স্নাতক ডিগ্রি লাভ করে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ধর্মতত্ত্বের ডিগ্রি লাভ করেন। ডিগ্রি ছাড়াও বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় তার জীবনে আরো একটি প্রাপ্তি ঘটেছিল। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রী কেতো স্কট নামে একটা তরুণী কিং এর সাথে প্রথম পরিচয়ে মুগ্ধ হন স্কট এবং অল্প দিনের মধ্যে দুজন পরস্পরের প্রতি আকৃষ্ট হন। এরপর তারা হচ্ছে 1953 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1955 সালে তিনি ডেক্সট্রা অ্যাভিনিউর ব্যাপটিস্ট চার্চের যাজক হন। ছাত্র অবস্থা থেকে নিগ্রো আন্দোলনের প্রতি প্রত্যক্ষ সমর্থন ছিল। ধর্মযাজক হিসেবে যোগদান করবার তিনি সরাসরি এই আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। এ সময় নিগ্রোদের প্রধান সংগঠন ছিল হচ্ছে ন্যাক, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন কিং এর যে দাদা, আমরা যে ধর্মযাজকের কথা শুনছিলাম, কিং এর দাদা একজন ধর্মযাজক ছিলেন এবং তিনি প্রথম এই প্রতিষ্ঠানটা তৈরি করেন। সেই সূত্রে এবং নিজের ব্যক্তিত্বের কারণে তিনি অল্প দিনের মধ্যে এই অ্যাসোসিয়েশনের প্রধান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। 1955 সালে মন্টগোমারিতে যখন ঐতিহাসিক বাসের ধর্মঘট হলো, ওই যে একদম শুরুতে আমরা যেটা শুনলাম বাসের ধর্মঘট হচ্ছে, সেই ধর্মঘটের ক্ষেত্রে এই এই অ্যাসোসিয়েশনটা হচ্ছে এখন নেতৃত্ব দিবে। তো তারা কতগুলা দাবি তুলে ধরলো। দাবিগুলা হচ্ছে, প্রথমত বাসে নিগ্রো শ্বেতাঙ্গদের মধ্যে যে বৈষম্য আছে সেটা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত বাসে যে আগে উঠবে সে আগে বসবে। নিগ্রোদের সাথে ভদ্র ব্যবহার করতে হবে। 4, নিগ্রো এলাকা দিয়ে যে সব বাস চলাচল করে সেই সব বাসের ক্ষেত্রে নিগ্রোদের ড্রাইভার নিযুক্ত করতে হবে। নিগ্রোদের সমর্থনে এগিয়ে এলো খ্রিস্টান ধর্মযাজকরা। প্রতিষ্ঠা হলো মন্টগোমারি ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন। মার্টিন লুথার কিং এর সভাপতি হন। তিনি এক প্রকাশ্য সমাবেশে সমস্ত নিগ্রোদের উদ্দেশ্যে বললেন যে যতদিন না মন্টগোমারির বাস কোম্পানির পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন একটি নিগ্রো আর বাসে উঠবে না। এতে কিন্তু ওই বাস সংগঠন ক্ষতিগ্রস্ত হতে থাকবে, কারণ নিগ্রোরা বাসে না উঠলে শুধুমাত্র শ্বেতাঙ্গদেরকে পরিবহন দিয়ে কিন্তু পরিবহন চার্জ পুরোটা তোলা যাবে না। তো প্রায় 1 বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিগ্রোরা সরকারি বাস বয়কট করে এবং কর্তৃপক্ষ বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত নিগ্রোদের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়। সুপ্রিম কোর্ট এই বর্ণ বিদ্বেষী ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করলে অবশেষে MIA এই সমস্ত দাবি মেনে নেওয়া হলো। বাসে নিগ্রোদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলো অবশেষে, অর্থাৎ মার্টিন লুথার কিং এর আন্দোলনটা কিন্তু সফল হলো।
এই জয়ের পিছনে কিং এর অবদান ছিল বিরাট। তিনি নিগ্রোদের মধ্যে ঘুরে ঘুরে তাদের সাহস দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। তার বিরুদ্ধে শ্বেতাঙ্গরা সোচ্চার হয়ে ওঠে, তাকে নানাভাবে ভয় দেখানো হতো। এমনকি একদিন তার বাড়িতে বোমাও পর্যন্ত ফেলা হয়, কিন্তু কোনো কিছুর কাছেই তিনি মাথা নত করেন নাই। পুলিশ নানাভাবে তাকে বিব্রত করতে থাকে, এমনকি তাকে নিগ্রোদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে বলে গ্রেফতার করা হয়, কিন্তু প্রমাণের অভাবে তাকে আদালত থেকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে তিনি নিগ্রোদের কাছে হয়ে উঠলেন প্রতিবাদের মূর্ত প্রতীক। তিনি বিশ্বাস করতেন শান্তি আর অহিংসায়। তিনি অন্তরে অনুভব করতেন ন্যায় ও সত্যের পক্ষে যে সংগ্রামের আরম্ভ তিনি করেছিলেন তা ঈশ্বরের ইচ্ছাতেই করেছেন। শ্বেতাঙ্গরা তাকে বিদ্রুপ করত বলে নিগ্রো ধর্মগুরু নাম দিয়ে তাকে বিদ্রুপ করা হতো। মন্টেগোমারি বাস আন্দোলনে এই গৌরব উজ্জ্বল ভূমিকায় এর নাম ছড়িয়ে পড়লে সমস্ত আমেরিকায় তার এই অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে এলো বহু নিগ্রো নেতা। সমস্ত আমেরিকা জুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠতে থাকলো। 1957 সালে আমেরিকার বিভিন্ন প্রদেশের নিগ্রো নেতৃবৃন্দ এবং তাছাড়া বিভিন্ন প্রাদেশিক সরকার নিগ্রো মন্ত্রীরা মিলে একত্রিত হলেন আটলান্টা শহরে। নিগ্রোদের সামাজিক আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবিকে আরো জোরদার করবার জন্য একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলো, সেটা হচ্ছে সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্স, সংক্ষেপে SCLC। মার্টিন লুথার এর সর্বসম্মতিক্রমে এর সভাপতি নির্বাচিত হন। তখন তার বয়স ছিল মাত্র 28। হ্যাঁ, কৃষ্ণাঙ্গদের দাবির সপক্ষে ধীরে ধীরে আন্দোলন জোরদার হয়। ঘানার স্বাধীনতা দিবস উদযাপন উৎসবে যোগদানের সময় আমন্ত্রিত হন মার্টিন লুথার ও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এখানে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হলো। নিক্সন নিগ্রোদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন। এক বছর পর রাষ্ট্রপতি আইজেনহাওয়ারের আমন্ত্রণে হোয়াইট হাউসে মিলিত হন কিং এবং অন্য সব নিগ্রো নেতারা। বেশ কয়েকবার আলোচনা বৈঠক বসবার পরেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সরকারের অধিকাংশ প্রস্তাবই তাদের সপক্ষে মনমত হলো না। কিং এর ভাষায় দিস ইজ নো রিয়েল অর মিনিংফুল সেটেলমেন্ট। দেশের মধ্যে শ্বেতাঙ্গদের আচরণে ক্রমশ বর্ণবিদ্বেষী মনোভাব প্রকট হয়ে উঠেছিল। শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে নয়, আইনগত ক্ষেত্রে নানাভাবে নিগ্রোদের বঞ্চনা করা হতো। বহু রাজ্যে নিগ্রোদের কোনো ভোটাধিকার ছিল না। সরকারি উচ্চ পদে বসবার অধিকার ছিল না নিগ্রোদের। কিং আমেরিকার প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়ে প্রচার করতে লাগলেন যে এই বৈষম্যের বিরুদ্ধে অহিংসা আন্দোলনে যোগ দেওয়ার জন্য সমস্ত নিগ্রোদের কাছে আহ্বান জানাতে লাগলেন। এই বৈষম্যের বিরুদ্ধে অহিংসা আন্দোলনে যোগ দেওয়ার জন্য সমস্ত নিগ্রোদেরকে আহ্বান জানাতে থাকেন। তিনি ধীরে ধীরে প্রতিটি প্রদেশে আন্দোলন সংঘবদ্ধ করতে থাকেন। কিং হয়ে ওঠেন সমস্ত আমেরিকার নিগ্রো মানুষদের অবিসংবাদিত নেতা। 1959 সালের প্রধানমন্ত্রী জওহরলালের আমন্ত্রণে ভারতবর্ষে কিং আসেন তার স্ত্রী সহ। ভারতবর্ষে কিং এর কাছে ছিল এক মহান দেশ, কারণ তিনি এখানে গিয়ে গান্ধীর জন্মস্থানে গিয়ে তাকে শ্রদ্ধা জানাতে পারেন। কিং ভারত ভ্রমণ শেষ করে আমেরিকায় ফিরে আসে। আমেরিকা জুড়ে আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে। নিগ্রোরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও শ্বেতাঙ্গরা কিন্তু হিংস্র হয়ে উঠছিল। নিগ্রোদের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। তারাও পাল্টা আক্রমণ করে সর্বত্র ভাঙচুর, লুটতরাজ, গুলি, লাঠি চলতে থাকে। কৃষ্ণাঙ্গদের উপর সমস্ত অভিযোগ এসে পড়ে। কিছু কিছু কৃষ্ণাঙ্গ নেতা এই অহিংস আন্দোলনের পথ পরিত্যাগের জন্য কিং এর কাছে অনুরোধ জানায়। কিং জানতেন যে তাদের উদ্দেশ্য সাধিত হবে না, শুধু রক্তপাত হবে। এই জন্য তিনি প্রস্তাব মেনে নিতে পারলেন না। অল্প কিছুদিনের পর ব্যাপটিস্ট মিশনের হয়ে ধর্মযাজকের কাজে তিনি বেশি মনোযোগী হয়ে উঠলেন। তার কাছে ধর্ম ছিল একটা মানব মুক্তির পথ। আমেরিকার ক্যারোলিনা, টেনিস, ভার্জিনিয়া আরো কয়েকটি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ক্যান্টিনে কৃষ্ণাঙ্গ ছাত্রদের পাশে এসে দাঁড়ালেন কিং। তারই নির্দেশে অহিংস সত্যাগ্রহের পথ বেছে নিল ছাত্ররা। বহু শ্বেতাঙ্গ ছাত্ররাও এই দাবিকে সমর্থন জানালো। কয়েক মাস আন্দোলন চলবার পর প্রতিটি প্রদেশে এই ঘৃণ্য প্রথাকে বিলুপ্ত করা হলো। কৃষ্ণাঙ্গ ছাত্ররা শ্বেতাঙ্গদের একই সাথে খাবার মানে তারা একসাথে বসে খাবার খাওয়ার অধিকার পেল। 1964 সালে মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবিস্মরণীয় অবদানের জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। গান্ধীর মতো তিনি জীবন কর্ম সর্বক্ষেত্রে শান্তির পূজারী ছিলেন। যখন তিনি নোবেল পুরস্কার পেলেন তখন তার বয়স হয়েছিল 35 বছর। পুরস্কারের সমস্ত অর্থ তিনি নিগ্রোদের মুক্তি আন্দোলনে দান করে দিয়েছিলেন। নিগ্রোদের মানবাধিকারের জন্য এই আন্দোলন বিশ্বের সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রেসিডেন্ট জনসন নিগ্রোদের বহু দাবি স্বীকার করেন। এর মধ্যে নিগ্রোদের ভোটাধিকারের দাবিও স্বীকার করেন।
1965 সাল। 1965 সালে আমেরিকার ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ল। শান্তির পূজারী কিং ছিলেন যুদ্ধের বিপক্ষে। ভিয়েতনামের মতো একটি ছোট দেশের উপর আমেরিকার এই আক্রমণ মেনে নিতে পারলেন না কিং। দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ল। বেশিরভাগ ক্ষেত্রে নিগ্রোদের শান্তিপূর্ণ সহাবস্থানের উপর শ্বেতাঙ্গরা হিংস্রভাবে আক্রমণ করছিল। নিগ্রোরাও পাল্টা আক্রমণ শুরু করলো। সর্বত্র অহিংস সত্যাগ্রহ হিংসাত্মক আন্দোলন পরিণত হলো। এতে ব্যথিত হলেন কিং। তিনি বারবার সকলকে শান্ত সংযত থাকার আহ্বান জানান। আমেরিকা ক্রমশই ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ছিল। বিশ্বের বহু বুদ্ধিজীবী মানুষের সাথেও কিংও প্রত্যক্ষভাবে যুদ্ধের বিরোধিতা করতে লাগলেন। 1968 সালে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে যুদ্ধবিরোধী পদযাত্রা করবার আহ্বান জানালেন আমেরিকার সমস্ত শান্তিকামী মানুষদেরকে নিয়ে। এর সাথে তিনি ঘোষণা করলেন যে 27 এপ্রিল দারিদ্র্য নির্মূল করবার জন্য আর্থিক নিরাপত্তার দাবিতে দলমত নির্বিশেষে সমস্ত দরিদ্র মানুষদের সাথে তিনি ওয়াশিংটনে যাত্রা শুরু করবেন। তার যে শান্তির অভিযান ছিল সেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয় এবং একই কণ্ঠে ধ্বনিত হয় শান্তির আহ্বান। মেমফিস টেনেসি রাজ্য নিগ্রো পৌরকর্মীরা শ্বেতাঙ্গদের সামনে মাইনে ও কাজের সুযোগ সুবিধা বাড়াবার জন্য আন্দোলন করছিল। কিং সেখানে গেলেন এবং কর্তৃপক্ষ আন্দোলনকারীদের একটি দাবিও মেনে নিলেন না। কিন্তু অল্প বয়সী ছেলে এর প্রতিবাদে ভাঙচুর শুরু হয়ে গেল। পুলিশের হাতে বেশ কয়েকজন মারা পড়লো। 3রা এপ্রিল কিংকে হত্যার হুমকি দেওয়া হলো। তার সহকর্মীরা তাকে অন্যত্র চলে যেতে বললো, কিন্তু অকুতোভয় কিং বললেন তার যাই ঘটুক তিনি এখানে থেকে যাবেন এবং সকলকে হিংসা ত্যাগ করবার জন্য তিনি আহ্বান জানাবেন। পরদিন তিনি যখন হোটেলের বারান্দায় দাঁড়িয়েছিলেন, এক আততায়ীর গুলিতে তিনি আহত হয়ে লুটিয়ে পড়লেন। সন্ধ্যা 7টায় তিনি ইন্তেকাল করেন। আদর্শ খ্রিস্ট গান্ধীর মতো হিংস্র মানুষের হিংস্রতার কাছে তিনি আত্মাহুতি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন মাত্র 39 বছর বয়সে। তাহলে দেখো তার মৃত্যুটাও কিন্তু মহাত্মা গান্ধীর মতো তার মৃত্যুটা মহাত্মা গান্ধীর মতোই একটা মৃত্যু, অর্থাৎ আততায়ীর হাতে। যেভাবে মহাত্মা গান্ধী নাথুরাম গডসের হাতে মৃত্যুবরণ করেছিল, তিনিও ঠিক একইভাবে একজন। ম্যাম আততায়ী কি জঙ্গি? আততায়ী মানে হচ্ছে গিয়া যাকে আমরা চিনি না, আননোন অ্যাকোয়াইন্টেন্স। হ্যাঁ, যে কিনা আননোন, যা মানে ধরতে পারে নাই কে হত্যা করছে, তাকে বলা হয় আততায়ী, অচেনা। আচ্ছা, এখন এটাকে যদি বলা হয়, তোমাকে প্রশ্নটা যদি আসে যে মার্টিন লুথার কিং এর যে শ্বেতাঙ্গদের বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মপদ্ধতিটা কি ছিল, তখন আমরা কিভাবে দিব? কয়েকটা পয়েন্টস লিখো। হ্যাঁ, পদ্ধতিতে আমরা দিব তার আন্দোলনের পদ্ধতি ছিল অহিংস আন্দোলন, তারপর হচ্ছে জনমত সংগ্রহ করা, তারপর হচ্ছে ফ্রিডম মার্চ। তিনি কিন্তু ফ্রিডমের উদ্দেশ্যে মার্চ করে করে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। ফ্রিডম মার্চ, এখানে আমরা অনেকগুলো পয়েন্টস পাবো আমরা বই থেকে খুঁজলে, তো আমরা এগুলোর পয়েন্টস বানাই ফেলবো। হ্যাঁ, ফ্রিডম মার্চ, তারপর হচ্ছে কিন্তু একজন ধর্মযাজক ছিলেন। তো ধর্মযাজকরা কিন্তু খুব ভালোভাবে আমাদের যেমন মসজিদের হুজুররা যেমন আমাদেরকে প্রভাবিত করতে পারে, হ্যাঁ, মানসিকভাবে আমাদেরকে কিন্তু ভালো উপদেশ দিলে আমরা কিন্তু সেগুলো মানি। তো তিনি চার্চের ধর্মযাজক হিসেবেও কিন্তু সেই ভূমিকাটা পালন করতেন, অর্থাৎ মানুষকে সচেতন করার ক্ষেত্রে। তো তিনি জনমত গঠন করতেন। তারপর হচ্ছে তার যে বিভিন্ন ঘটনাগুলা, প্রথম আন্দোলনটা হয়েছিল বাস নিয়ে। আমরা বাসেরটাকে একটা পয়েন্টের মধ্যে নিয়ে আসবো। তারপর আমরা অনেকগুলো ঘটনা বললাম না? আচ্ছা, একটা কাজ করি, আমি করব কি, আমি এগুলা থেকে পয়েন্ট বানাবো। হ্যাঁ, তোমরাও এখান থেকে পয়েন্ট বানাবা, তারপর সেই পয়েন্টগুলো আমরা একসাথে করে ফেলবো। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের কাজ হচ্ছে মার্টিন লুথার কিং এর যে কর্মপদ্ধতিটা, আন্দোলনের কর্মপদ্ধতিটা পয়েন্ট আকারে আমার কাছে উপস্থাপন করা। ব্যাখ্যা দেওয়া লাগবে না, ব্যাখ্যা বইয়ে দেওয়া আছে। জাস্ট পয়েন্টের নামগুলা তোমরা লিখবা, লিখে আমাকে ইনবক্স করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর আমি আমারগুলা পয়েন্টগুলা লিখে রাখবো, তারপর আমরা সবগুলো একসাথে করে আমি তোমাদেরকে দিয়ে দিব। আমাদের প্রত্যেকের আইডিয়া ভিন্ন ভিন্ন আসবে না? আমি একটা আইডিয়া আমার মাথায় আসলো, তোমাদের মাথায় আরেকটা আইডিয়া আসলো, তো ওগুলাকে একত্রিত করে অনেকগুলো পয়েন্ট একত্রিত করলে আমাদের এটা নোট হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, আবার বললো না হোমওয়ার্ক করবো না, ভুলে গেছি, এগুলো বলবা না, ঠিক আছে? এটা জাস্ট 5 মিনিটের বিষয়। ক্লাসটা শেষ হলে বইটা খুলে একটু রিডিং পড়বা, রিডিং পড়ে মাথায় যে পয়েন্টস গুলো আসবে একটা কাগজে লিখে ছবি তুলে আমারে পাঠিয়ে দিবা। অথবা পয়েন্টের নামই তো শুধু লিখতে বলছি, ব্যাখ্যা তো দিতে বলি নাই। ওটা এমনি টাইপ করেও লিখে দিতে পারো, আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবা, ঠিক আছে?
তাহলে আমরা পরের দিন পড়বো আর শুধু নেলসন ম্যান্ডেলাটা পড়বো আর বনবিরোধী আন্দোলন যে আন্দোলনগুলো যে সেই আন্দোলন সম্পর্কে সফলতা ব্যর্থতা। ইনশাআল্লাহ পরের ক্লাসে যেন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তাহলে আমি এখন ক্লোজ করতেছি। হ্যাঁ, তোমরা সবাই রোল দিয়েছো না? রোল দিয়েছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি ক্লোজ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। স্ক্রিন নাই। কনভার্ট হবে না। এই তো